প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে আছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র লেকচার 45 করতে যাচ্ছি সবাই। আমরা অধ্যায় 6-এ আছি, আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায় থেকে বিগত ক্লাসগুলোতে আমরা অনুপাত নির্ণয়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করেছি। আরও কিছু সূত্র আমাদের শেখার বাকি। আমরা গত ক্লাসগুলোতে কয়ের অধীনে মানে তারল্যতার অনুপাতগুলো বা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাতগুলো শিখেছি। এরপরে আমরা শিখেছি খ, মুনাফা বা লাভ উপার্জন ক্ষমতার অনুপাত। এখানে আমাদের অনেকগুলো সূত্র শিখার আছে। তার মধ্যে আমরা প্রথম 3টা সূত্র শিখেছি এবং সেগুলোর উপর প্রয়োগমূলক অঙ্কও করেছি, ব্যবহারিক সমস্যা ও সমাধান। তো আজকে আমরা আমাদের ক্লাসে ক্ষয়ের অধীনে অর্থাৎ মুনাফা বা লাভ উপার্জন ক্ষমতা অনুপাত এর অধীনে 4 নম্বর সূত্রটা শিখব। 4 নম্বর সূত্রটার নাম আমি তোমাদের লিখে দিয়েছিলাম, বিনিয়োজিত মূলধনের উপর আয় বা সুদ ও কর পূর্ব আয় অনুপাত। এই সূত্রটা একটু বড়, কারণ বিভিন্নভাবে এই সূত্রটা নির্ণয় করা যায় বা বিকল্পভাবে আছে সূত্র নির্ণয়ের নিয়মটা। তাই আজকে আমরা শুধু এই সূত্রটাই লিখে দেব, তোমাদের লিখবো, আমরা সবাই শিখবো এবং একটা ব্যবহারিক সমস্যার সমাধান করে আজকের ক্লাসটা শেষ করব। চলো তাহলে আমরা আজকে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত অথবা বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব আয় অনুপাতটা শিখি। তোমরা তোমাদের খাতা নাও এবং খাতায় ধারাবাহিকভাবে গত ক্লাসে যতটুকু পর্যন্ত লিখেছিলে তারপর থেকে লেখা শুরু করো। আজকে 4 নাম্বার হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর ক্ষয়ের 4 বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব আয় অনুপাত। আমরা যেহেতু হারে প্রকাশ করি, আমরা ব্র্যাকেটে অনুপাত বা হার লিখতে পারি। সমান চিহ্ন দিচ্ছি কারণ সূত্রটার অনেক লম্বা নাম, তাই সমান চিহ্ন, এই সূত্রটা লিখে আমরা সমান চিহ্ন দিব। এবার দেখি সূত্রটা কিভাবে আমরা লিখব। উপরে থাকবে সুদ ও কর পূর্ব, খেয়াল করবে সুদ ও কর পূর্ব কিন্তু ঠিক আছে, সুদ ও কর পূর্ব নিট লাভ বা মুনাফা, ঠিক আছে, সুদ ও কর পূর্ব নিট লাভ বা নিট মুনাফা। নিচে হচ্ছে বিনিয়োজিত মূলধন, আর যেহেতু আমরা হারে প্রকাশ করি শতকরা হারে, গুণ 100। আচ্ছা, এই অনুপাতের আদর্শ গড় মান আমি তোমাদের কত লিখে দিয়েছিলাম। এই অনুপাতের আদর্শ গড় মান হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব নিট লাভের আদর্শ গড় মান হচ্ছে 10 থেকে 15%, ঠিক আছে। আদর্শ গড় মান হচ্ছে 10% থেকে 15%। এটা হচ্ছে আদর্শ গড় মান। গড় মানগুলো আমাদের মনে রাখতে হয়। 10 থেকে 15% হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব আয়ের অনুপাতের আদর্শ মান। আজকে আমরা দেখব এই সূত্রটা কিভাবে আমরা নির্ণয় করি। এখানে সূত্রের উপরের অংশ হচ্ছে সুদ ও কর পূর্ব নিট লাভ। অনেক সময় প্রশ্নে অথবা উদ্দীপকের মধ্যে সুদ ও কর পূর্ব নিট লাভ দেয়া থাকে, আবার অনেক সময় দেয়া নাও থাকতে পারে। যে ক্ষেত্রে দেয়া থাকবে না সেক্ষেত্রে আমরা উপরের অংশটা কিভাবে নির্ণয় করব সেটা একটু খাতায় লিখে নাও। এখানে সুদ ও কর পূর্ব নিট লাভ বা মুনাফা কিভাবে নির্ণয় করব। যদি দেয়া না থাকে, যদি প্রশ্নে দেয়া না থাকে, তাহলে আমাদের নিম্নোক্ত ভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে সুদ ও কর পূর্ব নিট মুনাফা কিভাবে নির্ণয় করব। আমাদের প্রশ্নে দেয়া থাকবে সুদ ও কর পরবর্তী নিট, এটা হচ্ছে পূর্বটা নির্ণয় করব, কিন্তু দেয়া থাকবে প্রশ্নে পরবর্তী। যদি এটা আমাদের সরাসরি দেয়া না থাকে তাহলে আমাদের পরবর্তীটা দেয়া থাকবে। তাহলে সুদ ও কর পরবর্তী নিট লাভ
একটা টাকা এটার সাথে আমরা যোগ করব যেগুলো আমরা বাদ দিয়েছিলাম। পূর্বটা বানানোর জন্য আমাদের যোগ করতে হবে যোগ সুদ, যেটা ঋণের সুদ বা ঋণপত্রের সুদ আমরা বাদ দিয়ে থাকি, সেটা যদি প্রশ্নে থাকে আমরা যোগ করব। যোগ যে আয়কর সঞ্চিতিটা আমরা বাদ দিয়ে নিট লাভ নির্ণয় করেছিলাম সেটা আমরা যোগ করে দেব আয়কর সঞ্চিতি। এগুলা বাদ দেওয়ার কারণে পরবর্তী হয়েছে, কিন্তু এই পরবর্তীর সাথে যদি আমরা এগুলা বাদের অংশগুলো যোগ করি তাহলে আমাদের পূর্ববর্তী এসে যাবে। তাহলে এই কয়টা বিষয় যোগ করলে আমাদের বের হবে সুদ ও কর পূর্ব নিট লাভ। তাহলে যেটা এখন বের হবে সেটা হচ্ছে সুদ ও কর পূর্ব নিট লাভ বা সুদ ও কর পূর্ব মুনাফা। ঠিক আছে, যেটা আমাদের কোথায় বসবে, যে সূত্রের উপরের অংশে বসবে। আমরা উপরের অংশ নির্ণয় করে ফেললাম। আর যদি প্রশ্নে সরাসরি দেয়া থাকে উপরের অংশ, আর নির্ণয় করার দরকার নেই। তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই খাতায়, আর যদি লিখে না নাও তাড়াতাড়ি একটু লিখো। আমি নিচের অংশটা এখন লিখে দিচ্ছি। আমরা কি এখন লিখবো, বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, এরপর এবং দিয়ে লিখো তোমরা, এবং নিচের অংশটা আমরা এখন নির্ণয় করব। এবং বিনিয়োজিত মূলধন, বিনিয়োজিত মূলধনটা খুব সহজে নির্ণয় করা যায়। শুধু দু একটা বিষয় একটু মাথায় রাখতে হয়। বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ণয় করব, বিনিয়োজিত মূলধনটা এইভাবে নির্ণয় করা যায়। মোট সম্পত্তি এটা থেকে যদি আমরা চলতি দায় বাদ দেই খুব সহজে, তাহলে বিনিয়োজিত মূলধন কি, মোট সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিলে বিনিয়োজিত মূলধন আমরা পেয়ে যাব। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি একটা নোট লিখে দেই। বিশেষ দ্রষ্টব্য, একটু নোটটা লিখে নাও। সেটা হচ্ছে এখানে মোট সম্পত্তির মধ্যে, মোট সম্পত্তির মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই লিখে নিতে হবে এবং জানতে হবে। মোট সম্পত্তির মধ্যে, এই যে মোট সম্পত্তি, ঠিক আছে, মোট সম্পত্তির মধ্যে অদৃশ্য সম্পত্তি, অদৃশ্য বা ভুয়া, ভুয়া বা কাল্পনিক সম্পত্তি, কাল্পনিক বা অদৃশ্য, ভুয়া, কাল্পনিক বা মূল্যহীন বা অস্পর্শনীয় সম্পত্তি যদি থাকে, অস্পর্শনীয় সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী বা বাণিজ্যিক বিনিয়োগ যদি অন্তর্ভুক্ত থাকে। এখানে মোট সম্পত্তির মধ্যে অদৃশ্য, ভুয়া বা কাল্পনিক বা মূল্যহীন বা অস্পর্শনীয় সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী বা বাণিজ্যিক বিনিয়োগ অন্তর্ভুক্ত থাকলে সেগুলি বাদ দিয়ে নিতে হবে। সেগুলো বাদ দিয়ে নিতে হবে। অর্থাৎ আমার মোট সম্পত্তির মধ্যে, মোট সম্পত্তি বলতে তো এখানে কোন কোন সম্পত্তি বোঝায়, মোট সম্পত্তি বলতে বোঝায় চলতি, তারপর বোঝায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর বোঝায় অসমন্বিত খরচ। এখানে মোট সম্পত্তি বলতে শুধু চলতি আর স্থায়ী সম্পত্তিকে বোঝাবে। এগুলোর মধ্যে যদি অসমন্বিত খরচ বা ভুয়া, মূল্যহীন, কাল্পনিক সম্পত্তি থাকে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি থাকে, সেগুলা এই মোট সম্পত্তি থেকে বাদ দিয়ে নিতে হবে। শুধুমাত্র চলতি আর স্থায়ী সম্পত্তিটা বলতে এখানে মোট সম্পত্তিকে বোঝানো হয়েছে। বোঝা গেল কথা? আমি নোটটা লিখে দিয়েছি, সেটাই আর তোমরা লিখে নাও। অর্থাৎ মোট সম্পত্তির মধ্যে
দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা অসমন্বিত খরচ বা ভুয়া কাল্পনিক অস্পর্শনীয় সম্পত্তি যেগুলো থাকবে, অদৃশ্যমান সম্পত্তি যেগুলো থাকবে, সেগুলো বাদ দিয়ে মোট সম্পত্তি নির্ণয় করতে হবে এবং সেখান থেকে চলতি দায়টা বাদ দিতে হবে। তাহলে মোট সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিলে কি বের হবে? বিনিয়োজিত মূলধন বের হবে। ঠিক আছে, এই নোটটা তোমরা লিখে নাও। আমরা বিকল্পভাবেও বিনিয়োজিত মূলধন অর্থাৎ নিচের অংশটা নির্ণয় করতে পারি। তোমরা এখন লিখো বিকল্পভাবে। বিকল্পভাবে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? বিকল্পভাবে বিনিয়োজিত মূলধন এখানে টাকাটা লিখলাম। আমরা বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে পারি সাধারণ শেয়ার মূলধন, এখানে আমরা লিখতে পারি। ঠিক আছে, সাধারণ শেয়ার মূলধন, তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন, তারপর আছে অবন্টিত মুনাফা, এরপর আছে অন্যান্য মুক্ত সঞ্চিতি। আমরা দিতে পারি অন্যান্য মুক্ত সঞ্চিতি, এগুলো যখন আমরা একসাথে যোগ করি। এরপর আছে আমাদের দীর্ঘমেয়াদী দায়। আরেকটা হচ্ছে এগুলোর সাথে আমরা যখন দীর্ঘমেয়াদী দায় যোগ করি, দীর্ঘমেয়াদী দায় একসাথে যোগ করলে আমাদের এটা বিনিয়োজিত মূলধন হবে না। যোগফলটা যখন আমাদের এই এতগুলো বিষয় একসাথে যোগ করার পর আমাদের উদ্দীপকের মধ্যে যদি কিছু অস্পর্শনীয় সম্পত্তি, ভুয়া কাল্পনিক সম্পত্তি থাকে, সেগুলো বাদ দিলে তারপর আমাদের বিনিয়োজিত মূলধন বের হবে। এগুলো থেকে যোগফলটা থেকে আমরা কি বাদ দিব? এটা হচ্ছে যোগফলটা। এই যোগফল থেকে আমরা বাদ দিব অস্পর্শনীয় ভুয়া কাল্পনিক বা অদৃশ্য সম্পদ, যেগুলো আমরা একটু আগে দেখালাম। আমি নোটে যেগুলো লিখে দিয়েছি, যে বিষয়গুলো বাদ দিতে হয় মোট সম্পত্তি থেকে, ওই জিনিসগুলাই এই মোট যোগফল থেকে বাদ দিতে হবে। অস্পর্শনীয় ভুয়া কাল্পনিক অদৃশ্যমান সম্পদ, এবং যদি দীর্ঘমেয়াদী দায় থাকে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকে, এগুলো যদি থাকে। ঠিক আছে, যদি থাকে, এগুলা যদি থাকে আমাদের এখান থেকে বাদ দিলেই সেটা যে বের হবে, যে মূল্যটা, সেটাই হচ্ছে আমার বিনিয়োজিত মূলধন। ঠিক আছে, এই অ্যামাউন্টটাই হচ্ছে বিনিয়োজিত মূলধন, যে অ্যামাউন্ট আমরা নিচের অংশে লিখবো। অর্থাৎ বিকল্পভাবে তোমাদের দেখানোর কারণ হচ্ছে উদ্দীপকে বিভিন্ন ভাবে তথ্য দেয়া থাকতে পারে। সরাসরি মোট সম্পত্তি, চলতি দায় এগুলো দেয়া থাকতে পারে, সুদ ও কর পূর্ব নিটলাভ সরাসরি দেয়া থাকতে পারে, অথবা বিনিয়োজিত মূলধন এক বাক্যে বলে দেয়া থাকতে পারে। তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু বিনিয়োজিত মূলধন যদি দেয়া না থাকে, তখন আমরা একটু আগে বিকল্পভাবে লেখার আগে যে নিয়মটা লিখিয়েছি সেটা সেইভাবে নির্ণয় করতে পারো, মোট সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিয়ে। আর মোট সম্পত্তির মধ্যে যদি ভুয়া কাল্পনিক অদৃশ্যমান সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ এগুলো যুক্ত থাকে, অর্থাৎ আলাদাভাবে দেয়া আছে, তার মানে বুঝতে হবে মোট সম্পত্তির মধ্যেও আছে এগুলা, তাহলে সেগুলো আমাদের বাদ দিয়ে তারপর বিনিয়োজিত মূলধনটা নির্ণয় করতে হতে পারে। আর বিকল্পভাবে যদি সম্পত্তি থেকে চলতি দায় না বাদ দেই বা সেরকম বের করার মতো কোনো তথ্য নেই সেইভাবে, তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারি। সাধারণ শেয়ার মূলধন দেয়া থাকতে পারে, অগ্রাধিকার শেয়ার মূলধন, অবন্টিত মুনাফা, অন্যান্য মুক্ত সঞ্চিতি, দীর্ঘমেয়াদী দায় এগুলো থাকলে একসাথে যোগ করে সেই যোগফল থেকে আমরা অস্পর্শনীয় ভুয়া কাল্পনিক অদৃশ্যমান সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ এগুলো যদি প্রশ্নে থাকে আমরা বাদ দিলেই আমাদের বিনিয়োজিত মূলধন বের হয়ে যাবে। এখন আমরা আমাদের যে সূত্রটা লিখে দিলাম
এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এইভাবেই মনে রাখতে হবে এবং এই সূত্রটা কাজে লাগানো যায় বা প্রয়োগ করা যায়। এরকম একটা অঙ্ক আজকে আমরা করব, যেটার প্রিভিয়াস ক্লাসে আমি যে অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, কত নাম্বার অঙ্ক তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম উদাহরণ 14 থেকে কোনো একটা ক্লাসে, বিগত ক্লাসে বা তার আগের ক্লাসে। তো উদাহরণ 14-র মধ্যে আমাদের বিনিয়োজিত মূলধন নির্ণয়ের একটা করণীয় ছিল, যেটা তখনও পর্যন্ত আমরা হয়তো সূত্রটা শিখিনি বলে, আশা করি তোমরা সূত্রটা লিখে নিয়েছো। এখন বিনিয়োজিত মূলধনে মুছে দিলাম, আমরা তখন সূত্রটা শিখিনি বলে আমরা অঙ্কটা করতে পারিনি। তা উদাহরণ 14টা একবার পড়ি। এই উদাহরণের মতো একটা অঙ্ক আমাদের অনুশীলনীতে আছে, আজকে আমি SW দিয়ে দিব এবং উদাহরণ দেখে দেখে তোমরা সেটা করতে পারবে। উদাহরণ 14, 874 পেজ তোমরা খোলো। আমান লিমিটেডের হিসাব বই হতে নিচের তথ্যগুলো পাওয়া গেল। বিক্রয় আছে 30% নগদে বলা এবং টোটাল বিক্রয় দেয়া আছে 10 লাখ। ক্রয় আছে 25% নগদে 6 লাখ, আর 6 লাখ হচ্ছে টোটাল ক্রয়, এর মধ্যে 25% নগদে হলো। চলতি দায় আছে 1,20,000, স্থায়ী সম্পদ আছে 12 লাখ, চলতি সম্পদ আছে 3 লাখ এবং মোট লাভ দেয়া আছে 2,50,000। কর পূর্ব নিট লাভ আছে 1,90,000। ক নাম্বার বলা আছে ধারে বিক্রয় ও ধারে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ধারে ক্রয় ও বিক্রয়ের পরিমাণটা কিভাবে নির্ণয় করা হয়েছে? আমাদের টোটাল ক্রয় দেয়া আছে এবং কতটুকু নগদে দেয়া আছে সেটা কিন্তু বলে দেয়া আছে। টোটাল ক্রয় আছে আমার 10 লাখ, তার মধ্যে 30% নগদে। তাহলে আমার ধারে কতটুকু আছে সেটা আমার বের করাটা খুবই সহজ। আমরা 30% নগদে যদি বের করতে পারি কত টাকা, তাহলে সেখান থেকে আমাদের টোটালটা থেকে নগদটা বাদ দিলে আমাদের ধারের পরিমাণটা বের হয়ে যাবে, যেটা ক নাম্বারে করে দেয়া আছে। একইভাবে ধারে বিক্রয়ের পরিমাণও এখানে আমরা বের করতে পারি। ক্রয় বিক্রয় দুইটাই আমাদের বের করার কথা। এখানে আমরা ক নাম্বারে দুইটাই সহজে নির্ণয় করতে পারি। আর খ নাম্বার বলা আছে চলতি অনুপাত, মোট লাভ অনুপাত এবং চলতি মূলধন নির্ণয় করো। এই তিনটার সূত্র কিন্তু অলরেডি আমাদের শেখা আছে। আমার বিশ্বাস উদাহরণ দেখলেই তোমরা বুঝতে পারবে। লাস্টে যেটা বলা আছে গ নাম্বার, চলতি মূলধন অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। আজকে আমরা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র শিখেছি, তাহলে আমরা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্রটাই শুধু আজকে আমরা করি, প্রয়োগটা দেখাই, আর বাকিগুলো তো আমাদের শেখা আছে। আমরা চলতি মূলধন অনুপাত কিভাবে নির্ণয় করি? উপরে চলতি মূলধন থাকে, নিচে চলতি দায় থাকে। আর গ নাম্বারের প্রথম যে অংশটা সেটা আমি করে দেখাচ্ছি না, সেটা তোমরা নিজেরাই করতে পারবা। আমরা শুধু বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতটা আজকে নির্ণয় করি, ঠিক আছে? তারপর বাকি যেগুলো আছে উদাহরণ দেখেই তোমরা বুঝবে, কারণ সূত্রগুলো আমার করে দেয়া আছে এবং SW দিয়েছিলাম। আজকে আমরা করব উদাহরণ 14 এর গ। গ এর মধ্যে হচ্ছে বিনিয়োজিত দ্বিতীয় অংশটা, ঠিক আছে? বিনিয়োজিত আমরা, তোমরা সূত্রটা খাতায় লিখো সাথে সাথে। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এটা নির্ণয় করতে হলে আমাদের সূত্রটা কিভাবে দেয়া আছে? বিনিয়োজিত মূলধনের আমরা নির্ণয় করি বিনিয়োজিত আয় অনুপাত। আমরা সূত্রটা কি শিখেছি একটু আগে? আমরা সূত্রটা শিখেছি উপরে সুদ ও কর পূর্ব নিট লাভ, সুদ ও কর পূর্ব নিট লাভ বা মুনাফা, আর নিচে হচ্ছে বিনিয়োজিত মূলধন গুণ 100। এটার আদর্শ গড়মানটা কত আমরা জানি? 15 থেকে 20, এটার আদর্শ গড়মান হচ্ছে আমাদের 10 থেকে 15%, ঠিক আছে? 10 থেকে 15% আদর্শ গড়মান। আচ্ছা, আমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে
বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয়ের জন্য সুদ ও কর পূর্ব নিট লাভ আমাদের দেয়া আছে। এখানে নিট লাভ, কর পূর্ব নিট লাভ দেয়া আছে 1,90,000, আর আলাদা করে নির্ণয় করতে হলো না। 1,90,000 সরাসরি দেয়া আছে প্রশ্নে। আর বিনিয়োজিত মূলধন আমাদের নির্ণয় করে নিতে হবে, তাহলে গণনায় আমরা নির্ণয় করে নিই। বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত মূলধন আমরা কিভাবে নির্ণয় করব? মোট সম্পত্তি থেকে আমরা চলতি দায় বাদ দিব। মোট সম্পত্তি মাইনাস চলতি দায়। মোট সম্পত্তি বলতে এখানে স্থায়ী সম্পত্তি এবং চলতি সম্পদকে বোঝানো হচ্ছে। স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ, এই দুইটা হচ্ছে স্থায়ী সম্পত্তি, আর এটা থেকে আমরা বাদ দিব বাদ চলতি দায়। স্থায়ী সম্পদ কত আছে আমার এখানে? আমার আছে স্থায়ী সম্পদ আছে 12 লাখ টাকা, আর চলতি সম্পদ আছে 3 লাখ টাকা। 3 লাখ। আর চলতি দায় হচ্ছে আমার 1,20,000। 1,20,000। তাহলে 12 লাখ আর 3 লাখ হচ্ছে 15 লাখ। 15 লাখ থেকে 1,20,000 গেলে থাকে 13,80,000। আমি একবারে করে দিলাম 13,80,000। এই দুইটা একসাথে যোগ করে 15 লাখ মাইনাস 1,20,000 সমান সমান হচ্ছে 13,80,000 টাকা। ঠিক আছে, তাহলে 13,80,000 টাকা আমি কোথায় বসাবো? 1,90,000 এর উপরে, নিচে উপরে হচ্ছে 1,90,000 আর এখানে হচ্ছে 13,80,000। এটা হচ্ছে আমার বিনিয়োজিত মূলধন গুণ 100। তাহলে আমার বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত বা আয়ের হারটা কত আসে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো। 1,90,000 কে 13,80,000 দিয়ে প্রথমে ভাগ করো, যে অ্যামাউন্টটা আসবে সেটাকে 100 দিয়ে গুণ করো। ক্যালকুলেশন করে এখানে দেখা যাচ্ছে যে অনুপাতটা আসছে 13.77%। 13.77%। অবশ্যই শতকরা হারে আমরা প্রকাশ করব, যেহেতু আমরা 100 দিয়ে গুণ করছি এবং মুনাফা অর্জনের অনুপাতগুলো শতকরা হারে প্রকাশ করতে হয়। 13.77%। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে সূত্রটা নির্ণয় শিখলাম এবং যে সূত্রের প্রয়োগটা আমরা দেখালাম, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। সবার আগে যেটা আমাদের করতে হবে যে সূত্রটাকে ভালো করে মুখস্থ করতে হবে। সূত্রগুলো আমাদের প্রথমে শিখতে হবে ভালো করে। যতগুলো সূত্র আমরা এ পর্যন্ত ক্লাসে করেছি সবগুলো সূত্র শুরু থেকে রিভাইজ করে সেই অনুযায়ী আমরা অঙ্কগুলো যদি করি, উদাহরণের অঙ্কগুলো যদি দেখি, বাসায় প্র্যাকটিস করি, একদম ক এর অধীনে 3টা সূত্র, খ এর অধীনে 3টা, আজকে নিয়ে 4টা সূত্র আমরা শিখলাম, এবং এই টোটাল আমরা 7টা সূত্র যদি ভালো করে প্র্যাকটিস করে বুঝে মুখস্থ করে সেই অনুযায়ী যদি আমরা উদাহরণের অঙ্কগুলো প্র্যাকটিস করি ঘেটে ঘেটে, এবং প্রত্যেকটা ক্লাসে তোমাদের যে SW গুলো দিচ্ছি সেগুলো যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের অঙ্কগুলো করতে বা এই চ্যাপ্টার অঙ্ক করতে আমাদের কোনো কষ্ট হবে না। তো নেক্সট ক্লাসে আমরা আরেকটা অঙ্ক করব, আর তোমাদের জন্য SW দিয়েছি, দেখো SW উদাহরণ 17, অনুশীলনী 14, 19, এগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে রাখবে। এবং এই যে অনুশীলনীর দুটো অঙ্ক দিয়েছি সেগুলো উদাহরণেও পাবে, একই রকম অঙ্ক। আর উদাহরণ 17 যদি ভালো করে বোঝো তাহলে এই অনুশীলনীর অঙ্ক করতে পারবে। ঠিক আছে, আজকের যে অঙ্কটা করেছি সেটার সাথে অনুশীলনীর একটা অঙ্কের মিল পাবে। এভাবে উদাহরণের প্রতিটি অঙ্কের সাথে অনুশীলনীর অঙ্কের তোমরা মিল পাবে। তো তোমরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ভালোভাবে পড়াশোনা করবে। নেক্সট ক্লাসে আবার আমরা নতুন সূত্র শিখবো, নতুন অঙ্ক করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।